ঠিক আছে, ফেরজাদ সাহেব মানুষটা ভালোবাসা কি সেটা বুঝিয়ে তাই সবার ভালোবাসাকে পূর্ণতা দিতে চাই। জ্যোৎস্না রাত, সঙ্গে মৃদু বাতাস, হালকা শীতের আমেজ। তখন মধ্যাহ্ন রাত, জানলার পাশে দাঁড়িয়ে পূর্ণা, বাতাসে সাদা ওড়না উড়ছে, পেছন থেকে জড়িয়ে ধরে আছে মাহি। অনেক সুন্দর লাগছে প্রিয়তমা, চাঁদের মতো সুন্দরী আমার পূর্ণাময়ী। পূর্ণা মৃদু হেসে, এই প্রশ্ন তো আমার করা উচিত পূর্ণাময়ী। আমি কি সত্যিই তোমাকে খুশি রাখতে পেরেছি? একজন মেয়ে চায় একটা বিশ্বস্ত হাত, শান্তিতে মাথা রাখার জন্য ভরসা করা একটা কাঁধ, আর জীবনের প্রতিটি মুহূর্তে পাশে থাকার জন্য একজন সহযোদ্ধা। আলহামদুলিল্লাহ, আমি পেয়েছি। মনীষী বলে একজন নারীর ভালোবাসা পারে ক্ষুদ্র বসতি থেকে বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে, একজন নারী পারে বিশাল সাম্রাজ্যকে ধ্বংস করতে। পূর্ণা আগ্রহ নিয়ে প্রশ্ন করে, আমি কেমন নারী? তুমি আমার সেই নারী যে অমাবস্যা রাতের অন্ধকার দূর করে জ্যোৎস্নার মতো আলোকিত করে এক ভালোবাসার সাম্রাজ্য বানিয়েছ। পূর্ণার কপালে চুমু দেয়, দুজনে চাঁদের দিকে তাকালো। মাহি নরম স্বরে বলল, তোমার সাথে যেন আমৃত্যু এভাবেই থাকতে পারি আমার প্রিয়তমা। 1 সপ্তাহ পর আশ্রম আর চৌধুরী ভিলার বিয়ের আমেজ বিরাজ করছে। সবকিছু স্বাভাবিক চলছে। রাত কেটে ভোর হলেই শিমুল শিরিনের বিয়ে। খোলা আকাশের নিচে ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে আছে শিমুল, চোখের কোণে অশ্রু। পূর্ণা দূর থেকে দাঁড়িয়ে দেখছে এই প্রথম শিমুলকে কাঁদতে। লাল সোয়েটারটা জড়িয়ে ধরে আছে। পূর্ণা পাশে বসে জিজ্ঞেস করলো, তুমি কাঁদছো কেন ভাই? আজকে অন্যরকম অনুভূতি হচ্ছে, সবকিছু থেকেও যেন মনে হচ্ছে আমি সেই আগের মতোই একা, বড্ড একা। তুমি এখন আর একা নও ভাই, তোমার জীবনে ভালোবাসা আছে শিরিন। হে জীবন, এই একটা শ্রেষ্ঠ উপহার পাচ্ছি, দ্রুত শিরিনকে। ভাই, তোমাদের কিভাবে প্রেম শুরু হলো আমাকে বলবে? আজ সব বলবো বোন, আমার জীবনের শুরু থেকে সব। শিমুল চোখ বন্ধ করে ফিরে গেল সেই অতীতে। বয়স যখন 5 বছর, শিমুলের বাবা তাকে রাস্তায় ফেলে দিয়ে যায়। শিমুলের মা ছিল একটু অন্যরকম। এই কিছু সময় তিনি ভালো থাকতেন, আবার কিছু সময় মানসিক ভারসাম্যহীন হয়ে যেতেন, বাসা থেকে দূরে চলে যেতেন। কিছুদিন পর আবারও নিজের থেকেই চলে আসতেন। শিমুলের 4 বছর বয়সে তাকে রেখে চলে যায়। সবাই ভেবেছে প্রতিবারের মতোই সে ফিরে আসবে। বছর খানিক হয়ে গেছে আর ফেরেনি। শিমুলের বাবা দ্বিতীয় বিয়ে করে। সৎমা আদেশ দেয় সে একই বাড়িতে পাগল ছেলেকে নিয়ে থাকবে না। তাই শিমুল কথা শেষ না করেই কাঁদতে থাকে। পূর্ণা বলে, ভাই আর কিছু বলতে হবে না। না, আমি বলবো। প্রতিদিন আমি বাড়ির দরজার সামনে বসে বসে কাঁদতাম আর অপেক্ষা করতাম মা কখন আসবে, আমাকে তার সাথে নিয়ে যাবে। আমার সৎমা আমাকে দেখিয়ে দেখিয়ে খাবার খেত, আমি ক্ষুধার্ত ছিলাম। শীতের ঠান্ডা মেঝেতে ঘুমাতে দিত। তারপর চিন্তা করি মাকে খুঁজে বের করব, পথে ঘাটে খুঁজে শুরু করি। অনেক দিন কেটে যায়। একদিন এক ট্রাককে উঠিয়ে ঘুমার সকাল হইতে দেখি আমি এই শহরে চলে আইছি। আমাকে দেখে নিয়ে আসে আয়েশ খালা। তার আশ্রমে আমার ঠাঁই হয়, খাবার পাই, পড়ালেখা শিখি। শিমুল সোয়েটারদের দিকে তাকিয়ে বলল, এটা আমার মায়ের স্মৃতি, আমার মা নিজের হাতে বুনে দিয়েছে, সব সময় এটার সাথে সাথে রেখেছি। পূর্ণা সোয়েটারটা হাতে নিয়ে বলে, শিমুল ভাই, তখন তো তুমি ছোট ছিল, এখন তুমি বড় হয়ে গেছো। এই সোয়েটার তোমার সাথে সাথে বড় হলো কিভাবে? যখন আমি বড় হলাম এটা আমি পরিধান করতে পারছিলাম না। সোয়াটার ঝরিয়ে ধরে খুব কাঁদতে লাগলাম। আয়েশ খালা তখন এইটা আবার বুনে বড় করে দেয়। পূর্ণা হাসতে হাসতে বলে, আহ আমার খালা, তোমার মতো মানুষেরা আছে বলেই শিমুল পূর্ণার মতো এতিমরা হারিয়ে যায় না। শিমুল ভাই, তুমি কখন বুঝলে শিরিনকে ভালোবাসলে? শিমুল একটু চুপ থেকে সময় নিয়ে বলল, জাফর আমাকে প্রশ্ন করছিল আমি আশিক যারা কে ভালোবাসি কিনা, কেন থাকে আশিক যারা বলি। মাহি বলেছিল ভালোবাসা মনের ভূমিকম্পের অনুভূত, হিংসা, ভয়। জাফর একটু অবাক হয়ে প্রশ্ন করে, এর মানে কি শিমুল? আমি বললাম, যদি ওই মানুষটা সামনে আসলে তোমার হৃৎপিণ্ডে ভূমিকম্পের মতো কম্পন অনুভূত হয়, তাহলে বুঝে নিও তুমি তাকে ভালোবাসো। যদি তার পাশে অন্য কাউকে দেখলে হিংসা হয়, তাহলে তুমি তাকে ভালোবাসো।
সেই মানুষটাকে হারানোর ভয় যদি তোমার হৃদয় ছটফট করে, বুক ফেটে কান্না আসে, তাহলে তুমি তাকে ভালোবাসো ভাই। আশিক যারা কে দেখলে আমার ওই রকম কেন অনুভূতি হয় না? আমি তাকে ভালোবাসি না। জাফর খুশিতে শিমুলকে বুকে জড়িয়ে নেয়। শিমুল বলে, আমি একজনকে ভালোবাসি, তাকে দেখলে আমার এরকম অনুভূতি হয়। কে সেই মেয়ে? দ্রুত শিরিনকে। শিমুল তাহলে শিরিনের প্রেমে পড়েছে, কিন্তু শিরিন পছন্দ করত জাফরকে, আর জাফর ভালোবাসে জারাকে। জাফর আর জারা যখন কলিকাতা চলে যায়, শিরিন তখন একা হয়ে পড়ে। তার পাশে সবসময় আমি ছিলাম। আমার উপর রাগ দেখাতে দেখাতে আমাকে তার ভালো লেগে যায়। লাল সোয়েটারটা পূর্ণার হাতে দিয়ে বলল, এটা আজ থেকে তোমার বোন। শিমুল বলল, ভাই এটা তোমার মায়ের স্মৃতি। এটা আমার কষ্টদায়ক অতীত মনে করে দেয়। আমার মায়ের স্মৃতি তোমার কাছে আমানত থাকলো বোন। শিমুল বলল, ঠিক আছে, এটা আমি যত্ন করেই রাখবো। পূর্ণা মিনিট কয়েক চুপ থেকে বলে, নতুন জামাই, কাল তোমার বিয়ে, ভালোবাসার মানুষকে পাচ্ছ, যাও আজকের রাতে শান্তিতে ঘুমাও, আমিও বাচ্চাদের কাছে যাই। যাও বোন, বাচ্চাদের বেশি করে আদর দিবা। পূর্ণা হেসে বলে। ঠিক আছে। শিমুল আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। পূর্ণা নিজের রুমে আসে। আলী আর মিহির খেলছে। তাদের দিকে তাকিয়ে কড়া চোখে বলে, এত রাত হয়েছে এখনো তোমরা ঘুমাওনি? এসো, মাকে আদর দিয়ে এক্ষুনি ঘুমাতে যাও। মিহির গুটি গুটি পায়ে মায়ের গলা জড়িয়ে ধরে গালে চুমু দেয়। পূর্ণা কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। চাদর গায়ে দিয়ে বলতে থাকে, আজকে হালকা ঠান্ডা পড়েছে, চাদর গায়ে দিয়ে দিলাম, তাহলে আর ঠান্ডা লাগবে না। না হয় মিহিরের বাবা আমার সাথে রাগ করবে, বলবে তুমি ছেলেকে ঠান্ডা লাগিয়েছো, অসুস্থ বানিয়েছো। এখন চোখ বন্ধ করো। মিহির আড়ালে চোখ খুলে তাকায়। তুমি কি মায়ের সাথে মজা নিচ্ছ মিহির? আমি কিন্তু দেখছি। আলী, এদিকে এসো, তোমার সাথে কথা আছে। বলো আম্মা। এখন আমাকে তুমি সব বলবে, কিভাবে তুমি ওই সুড়ঙ্গের সন্ধান পেলে। আলী চুপ করে থাকে। পূর্ণা চোখ রাঙিয়ে বলে, আলী, আম্মা, আমি দাদিকে প্রায় দেখি ওই সুড়ঙ্গ দিয়ে দুর্গে যেতে। মিনিট কয়েক মুহূর্তের মধ্যেই আবার তাড়াহুড়ো করে বেরিয়ে আসতো। তাকে দেখে আমি একদিন চুপিসারে প্রবেশ করেছিলাম। দুর্গের ভেতর দিয়ে বাহিরে প্রবেশ পথ আছে। পূর্ণা একটু চিন্তিত স্বরে বলল, আর কখনো যাবে না, যাও এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে আম্মা। রাত অনেকটাই গভীর। পূর্ণা পুরো ঘরে চিন্তিত অবস্থায় পায়চারি করছে, আর বারবার জানলা দিয়ে বাইরের দিকে তাকাচ্ছে। কৌতূহল হচ্ছে দুর্গের ভেতরে যাওয়ার। নিজেকে সামলাতে না পেরে পূর্ণা কালো ওড়নায় মুখ ঢেকে বেরিয়ে পড়ল দুর্গের উদ্দেশ্যে। বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। মনে হলো কেউ পেছন থেকে ফলো করছে। পূর্ণা আড়াল হয়ে দাঁড়ালো তাকে ধরার জন্য। পূর্ণাকে ফলো করা লোকটা শিমুল। সামনে আসতেই চমকে ওঠে পূর্ণা। তুমি আমার পিছু নিয়েছো কেন? এত রাতে তুমি কোথায় যাচ্ছ বোন? দুর্গে। শিমুল ভাই, তুমি চাবি ছাড়া তালা খুলতে পারো, আমার সাথে চলো, আমাকে সাহায্য করবে। দুর্গে কেন? ওইখানে কি আছে? সেইটাই তো দেখতে যাব, কি আছে। পূর্ণা ও শিমুল দুর্গের ভেতরে প্রবেশ করে। পূর্ণার হাতে মোমবাতি নিভু নিভু করে জ্বলছে। সুড়ঙ্গের গভীরে যেতেই দেখতে পায় একটা ঘর। বিশাল দরজায় তালাবদ্ধ। আগেরবার পূর্ণা এই দরজা দেখেছিল, ভেতরে যেতে পারেনি। শিমুল তালা খোলার চেষ্টা করছে। খুবই বুদ্ধিমান সে। চাবি ছাড়াই সে লোহার জিনিস বা তার কাটা দিয়ে কৌশলে তালা খুলতে পারে। অনেকবার চেষ্টার পর তালা খুলে যায়। পূর্ণা ঘরে ঢুকতে গেলেই পূর্ণাকে বাধা দেয়, বলে আমি আগে যাব, তুমি আমার পেছনে থাকো, যদি কোনো ফাঁদ থাকে। শিমুল মোমবাতি নিয়ে এগোতে থাকে। মিটিমিটি আলোতে কিছু স্পষ্ট দেখা যাচ্ছিল না। ঘরের দেয়ালে একটা মশাল লাগানো দেখতে পায়। শিমুলকে চোখের ইশারায় দেখিয়ে দেয়। মশাল জ্বালায় চারিদিকে আলোকিত হয়। এবার স্পষ্ট দেখা যাচ্ছে। ঘরটা সাজানো গোছানো, পরিষ্কার। একটা সিংহাসনের মতো চেয়ারও আছে। একপাশে একটা টেবিলের উপর অনেকগুলো বই ও দলিলপত্র। পূর্ণা একটা দলিল হাতে নেয়। সেখানে লেখা ছিল, জমিদার কৃষ্ণমোহন তার স্ত্রী অন্নপূর্ণাকে তার সব সম্পদ দান করেছিল। পূর্ণা দলিলটা রেখে দিল। শিমুল অন্য পাশের দেয়ালের সাথে কান লাগিয়ে গভীর মনোযোগ দিয়ে চোখ বন্ধ করে কিছু শুনছে। ভাই, কি হয়েছে? কি করছো এমন করে?
ভেতর থেকে কেমন যেন শব্দ আসছে। কি আজগুবি কথা, দেয়াল কি শব্দ করতে জানে? পূর্ণা কান পেতে শুনল কোনো মানুষের কান্নার শব্দ একদম অল্প স্বরে। ভাই, এই দেয়ালের পিছনে আরেকটা ঘর আছে, কিন্তু বোন, এইখানে তো দরজা একটাই, অন্য কোনো দরজা আছে গোপন, খোঁজো ভালো করে। কিছুক্ষণ খোঁজার পর কোনো কিছু না পেয়ে ক্লান্ত হয়ে শিমুল সিংহাসনের উপর বসে পড়ে। শিমুলের দিকে তাকালো পূর্ণা। শিমুল উঠে সিংহাসনটি সরানোর চেষ্টা করছে, অনেক ভারী। পূর্ণাও হাত লাগালো, এক কোণা সরাতে বেরিয়ে আসলো ছোট্ট একটা কাঠের দরজা। শিমুল দরজা দিয়ে প্রথমে ভেতরে প্রবেশ করলো, তারপর পূর্ণা। ভেতরে মশালের আলো ঝলমল করছে। ছোট্ট একটা চৌকিতে এক বৃদ্ধা মহিলা, চামড়া কুঁচকে দেখেই মনে হচ্ছে শরীর থেকে হাড্ডি বেরিয়ে আসছে। বড় বড় চোখ দুটো তাদের দিকে তাকিয়ে আছে। আহ, কি রহস্যময় তাকানো। ঠোঁট দুটো নেড়ে বলছে নিরুপমা। তার মুখে মায়ের নাম শুনে চমকে ওঠে পূর্ণা। তার মুখের কাছে গিয়ে বলে, আমি পূর্ণা, নিরুপমার মেয়ে। আপনি আমার মাকে চিনেন তাহলে? কে আপনি? বৃদ্ধা মিনমিনে স্বরে ধীরে ধীরে সময় নিয়ে বলল, তুমি পুরো তোমার মায়ের মতো দেখতে। জলিল আমাকে চেনে। আমার বাবা বেঁচে নেই, আমার পরিবারের সবাইকে মেরে ফেলা হয়েছে, শুধু আমার বোন আর আমি বেঁচে আছি। বৃদ্ধার এই কথা শুনে অস্থির হয়ে ওঠে, বড় বড় নিঃশ্বাস ছাড়ছে। এক্ষুনি হয়তো তার দম বেরিয়ে যাবে। পূর্ণা চিৎকার করে বলছে, যাবেন না, আমাকে বলুন আপনি কে, এইখানে কিভাবে আসলেন? পূর্ণার দিকে তাকিয়ে বলল, আমি হি হি মা। সাথে সাথে তার নিঃশ্বাস বেরিয়ে গেল শরীর থেকে। হয়তো সে নিজের পরিচয় দেওয়ার জন্য এতদিন বেঁচে ছিল। পূর্ণা হাত দিয়ে তার চোখ দুটো বন্ধ করে দিল। শিমুল বলল, তুমি তাকে চিনো? বাবা বলেছিল মায়ের মৃত্যুর পরের দিন থেকে সে নিখোঁজ ছিল। তাহলে এত বছর ধরে সে এইখানে বন্দী ছিল? আমার মায়ের খুনিকে সে চিনতো? বিকট আওয়াজ শোনা যাচ্ছে, হয়তো দুর্গের আসল দরজা দিয়ে কেউ প্রবেশ করছে। পূর্ণা বলল, ভাই, জলদি চলো, এখান থেকে বের হতে হবে। শিমুল চৌকির নিচের দিকে কিছু একটা দেখেছে, ওই দিকেই তাকিয়ে আছে। পূর্ণা শিমুলের হাত টেনে বেরিয়ে পড়ল। দুজনে গোপন পথ দিয়ে দুর্গ থেকে বের হয়ে যায়। রাত পেরিয়ে ভোর হলো, অন্ধকার দূর হয়ে আলোকিত হলো। আজকের দিনটা আনন্দ উৎসবের দিন। পূর্ণা চলে এসেছে নিজের বাসায়। মেয়েরা সবাই কনে পক্ষ আর ছেলেরা সবাই বরপক্ষ। সন্ধ্যায় বরযাত্রী আসবে। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে মেয়েরা সবাই মিলে বউ সাজাতে প্রস্তুত। লাল বেনারসি, সোনার ভারী গহনা, হাত ভর্তি সোনার চুড়ি। চৌধুরী পরিবারের মেয়ে বলে কথা, খালি হাতে কি শ্বশুরবাড়ি পাঠাবে? সব মেয়েরা নীল শাড়ি পরেছে। এরকম সাজ, কপালে ছোট্ট কালো টিপ, কোপায় বেলি ফুলের মালা। প্রিয় এসেছে, কি সুন্দর লাগছে তাকে, চোখ ফেরানো যাচ্ছে না। মায়ের মৃত্যুর পর থেকে পূর্ণার সাথে কথা বলে না। পূর্ণা একটু কষ্ট পেলেও বোনকে চোখের সামনে দেখতে পায়, সেটাই কি কম কি? সবকিছুই প্রস্তুত। বিয়ের ভোজন শুরু হয়ে গেছে, এখন শুধু বরযাত্রীর অপেক্ষা। পূর্ণা মেয়েদের বলল, মেয়েরা তোমরা থাকো, আমি একটু আসছি। তাদের বিয়ে শুনে জাফর আর যারা চলে এসেছে। যারা মজার স্বরে বলল, মাহি, কে মিস করছো বুঝি? পূর্ণা লিচু করে বলে, ছেলেরা তার সাথে আছে, তাই একটু চিন্তিত। বুঝেছি ভাবি, আর বলতে হবে না। তুমি এত লাফিও না, আজকে তুমিও আটকা পড়ে যাচ্ছ। এই মায়ের বাঁধন থেকে ছুটতে পারবে না। একটু পর তুমি সারা জীবনের জন্য শিমুলের ধূর্ত শিরিন হয়ে যাবে। সবাই কথা শুনে হাসছে। পূর্ণা বাহিরে যায়। হঠাৎই দরজার পাশ থেকে অফিসার রুবেল আসে। পূর্ণা চমকে উঠে বলে, আহ, এখনই তো মেরে ফেলতেন, এইভাবে কেউ আসে? আপনি আবার ভয় পান নাকি? ভয় বলে কোনো কিছু আপনার মধ্যে আছে? আপনি এইখানে কি করছেন? অনুষ্ঠানে আসছি, আপনারা তো দাওয়াত দিয়েছেন। তা বলিনি, এইখানে কি করছেন সেটা বলুন। আপনাকে দেখতে আসছি। পূর্ণা বিস্মিত হয়ে আওয়াজ করে বলে, কি? আরে আপনার সাথে কথা আছে জরুরি। আর তাছাড়া আপনাকে দেখতে এসে মাহিবিন চৌধুরী এর হাতে মার খাওয়ার শখ জাগে নেই আমার। পূর্ণা মুচকে হাসে। আচ্ছা, কি জরুরি কথা বলবেন? গোপন কথা চিৎকার করে বলবো নাকি? অফিসার, আপনি রসিকতা ভালোই জানেন। বরযাত্রী আসছে, মাহি তার বাচ্চাদের সঙ্গে নিয়ে আসছে। পূর্ণার দিকে মায়াবী চোখে তাকিয়ে আছে মাহি।
লাজুক স্বরেই বলে। এইভাবে তাকিয়ে আছো কেন? বাচ্চারা সামনে আছে। তোমাকে খুব সুন্দর লাগছে পূর্ণাময়ী। চলো বাহিরে যাই, শিমুল ভাইয়ের সাথে দেখা করে আসি। শিমুল এখনো আসেনি। কেন? বরযাত্রী তো চলে এসেছে। শিমুল পরে আসবে জাফরের সাথে। বাচ্চারা এখন তার মাকে দেখতে চেয়েছিল, তাই চলে এসেছি। আচ্ছা, আমি বাচ্চাদের নিয়ে ঘরে যাচ্ছি, তুমি বাহিরে যাও। বাবা একা সব সামলাচ্ছেন। আচ্ছা। দোতলায় উঠতে দেখতে পেল হাসান আর প্রিয়া দুজনে দাঁড়িয়ে কথা বলছে। পূর্ণা না দেখার মতো ঘরে চলে গেল। মিহিরকে বিছানায় বসিয়ে দিয়ে জুতা খুলে দিচ্ছে আর বলছে, আমার ছেলেটা দেখি পুরো জামাটা নষ্ট করে ফেলেছে, নতুন একটা পরিয়ে দিচ্ছি। আলী ঝুড়ি থেকে মিহিরের জামা দাও। আলী জামা হাতে নিয়ে কিছু বলতে চাইছে, বলতে পারছে না, মিনমিন করছে শুধু। পূর্ণা এক পলক আলীর দিকে তাকায়। আমার বড় ছেলেটা কি বলতে চাইছে? আম্মা, আমি কি বাইরে যেতে পারি? হ্যাঁ পারো, তবে এদিক সেদিক যাবে না। মায়ের গালে চুমু দিয়ে বলে। আমার লক্ষ্মী আম্মা। দৌড়ে বেরিয়ে গেল। প্রিয়া দরজার সামনে এসে দাঁড়িয়ে কাঁদো কাঁদো গলায় বলল, আপা। আপা শব্দটা শুনে পূর্ণা চমকে উঠল। কতদিন এই শব্দ শুনতে পায়নি। চোখে অশ্রু চলে আসলো। প্রিয়া পেছন থেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, ভুল করেছি। পূর্ণা বুকে জড়িয়ে নিয়ে বলল, আমি তোমার উপর রাগ করিনি, তুই ছাড়া কে আছে আমার? ক্ষমা করেছো আমাকে? করেছি। প্রিয়া শক্ত করে জড়িয়ে ধরল। আমার প্রিয় আপা। পূর্ণা বলল, হয়েছে, চল আবার নিচে যাই। ঘোড়ার গাড়িতে করে বর চলে এসেছে। সবাই বর এসেছে বলে দৌড়ে যায়। মেয়েরা বরকে বরণ করে পূর্ণার হাতে বরণডালা নিয়ে দাঁড়িয়ে আছে। মিনিট 10 হয়ে গেল, বর নেমে আসছে না। সবাই বলা বলি করছে বর বের হচ্ছে না কেন। কেউ বলছে বর লজ্জা পাচ্ছে। পূর্ণা মাইকে মজার ছলে বলে, আপনাদের ছেলে কি লজ্জা পেয়ে বিয়ে করবে না নাকি? মাহি হেসে বলল, ছেলেরা লজ্জা কেন পাবে? লজ্জার কি আছে? আমি তো বিয়ে করতে দৌড়ে চলে গিয়েছিলাম। আসলে বিয়ের পর সারা জীবনের জন্য বন্দী হয়ে যেতে হয়, সেজন্য হয়তো ভয় পাচ্ছে। এক্ষুনি বরকে নিয়ে আসছি। মাহি ঘোড়ার গাড়ির কাছে গিয়ে দাঁড়ালো। পুরো গাড়ি গাঁদা ফুল দিয়ে সাজানো, তাই ভেতরের কিছুই দেখা যাচ্ছে না। মাহি বলল, শিমুল, আবার নেমে এসো, দেখো মেয়েরা আমাদের লজ্জা দিচ্ছে। মাহি সাড়া না পেয়ে ফুল সরিয়ে দেখে সাদা পাঞ্জাবি লাল হয়ে আছে শিমুলের রক্তে। মাহি চিৎকার করে বলল, জলদি এসো, শিমুলের কিছু হয়েছে। হাসান রুবেল দৌড়ে গিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে মেঝেতে শুইয়ে দিল। চারিদিকে হইচই পড়ে গেছে। কেউ বলছে এত রক্ত, কেউ বা বলছে মারা গেছে নাকি। বুকে 3টা ছুরির আঘাত। রুবেল হাত দেখে বলল, শিমুল বেঁচে নেই। সাথে সাথেই পূর্ণার হাত থেকে বরণডালা পড়ে গেল। এক দৃষ্টিতে শিমুলের দিকে তাকিয়ে মাটিতে বসে পড়ল পূর্ণা। হইচই শুনে ঘরে বসে থাকতে পারলো না শিরিন। লাল বেনারসি, পায়ে আলতা, সদ্য কোণে দৌড়ে বাড়িতে চলে আসে। এত মানুষের ভিড়ে তাদের পাশ কাটিয়ে সামনে এসে দাঁড়ায়। বর সাজে ভালোবাসার মানুষটা কি এইভাবে রক্তাক্ত হয়ে তাকে নিয়ে যেতে এসেছে? শিরিন মাথার কাছে বসে মুখে আদরের হাত রেখে বলল, শিমুল, এভাবে মজা করছো তুমি? দেখে আমি কিন্তু খুব রেগে যাব। উঠো, দেখো সবাই তাকিয়ে আমাদের দেখছে। সবাই বলবে শিরিনের স্বামী পাগল। আমি কিন্তু এ কথা শুনতে পারবো না। জলদি ওঠো, ওঠো না। কোনো সারা শব্দ নেই। শিরিন একটু থেমে চিৎকার দিয়ে বলল, শিমুল, এই শিমুল, ওঠো না। আমি তোমাকে কথা দিচ্ছি, আর কখনো পাগল শিমুল বলবো না, আর কখনো রাগ দেখাবো না। আমি আর ধূর্ত থাকবো না, ভালো হয়ে যাব। ওঠো। শিরিনের চিৎকারে চারদিক নিস্তব্ধ হয়ে গেল। বাবা মা ছাড়া ভালোবাসাহীন শিমুল যখন ভালোবাসা পেল, একটু সুখের ছোঁয়া পেল, তখনই জীবনটাই হারাতে হলো। 15 দিন পর লাল বেনারসি বিয়ের সাজে, হাতে লাল সেই সোয়েটার জাপটে ধরে খাটের এক কোণে বসে আছে শিরিন। পুরো ঘর অন্ধকার। পূর্ণা এসে দরজা খুললে ঘরে আলো প্রবেশ করলো। শিরিন চমকে উঠল আর চিৎকার করে বলছে, আসবে না এখানে, আসবে না, সবাই চলে যাও, কাউকে দেখতে চাই না। পূর্ণা খাবার প্লেট হাতে নিয়ে আস্তে আস্তে তার দিকে এগিয়ে গিয়ে বসলো। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, শিরিন, আমার লক্ষ্মী বোন এমন চিৎকার করে না, বাসায় বাচ্চারা আছে, তারা ভয় পাবে। তোমার জন্য খাবার এনেছি, এখন ভালো মেয়ের মতো খেয়ে নিবে। শিরিন উঁচু স্বরে বলছে, আমি খাবো না, খাবো না। তোমাকে খেতে হবে বোন, যদি তুমি না খাও
তাহলে তো অসুস্থ হয়ে মরে যাবে। তোমাকে তো তোমার শিমুলের জন্য বাঁচতে হবে। শিমুল কি আসবে? পূর্ণা একটু নিশ্চুপ থেকে বলল, আসবে। শিমুল ঘোড়ায় চড়ে আমাকে নিয়ে যাবে, তাই না পূর্ণা? তাই। আগে তো তোমাকে খেতে হবে, সুস্থ থাকতে হবে। এসো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, জলদি খাবার দাও, আমার শিমুল আসবে নিতে। শিরিনের মুখে খাবার তুলে দেয়। একদম বাচ্চাদের মতো খাচ্ছে। পূর্ণা মনে মনে ভাবছে, শিরিন এখনো বিয়ের কোণে সেজে শিমুলের জন্য অপেক্ষায় আছে। কোনোভাবেই বুঝতে চাইছে না শিমুল আর নেই, আর কোনোদিন আসবে না। শিরিনের দিন দিন অবস্থা খারাপ হচ্ছে। এই অবস্থার জন্য আমি দায়ী। সেই রাতে দুর্গে না গেলে আজকে শিমুল ভাই বেঁচে থাকতো। কেন আবার তুমি দুর্গে গিয়েছিলে শিমুল ভাই? কেন এইভাবে নিজের জীবনটা দিলে? একবার নিজের ভালোবাসার মানুষটার কথা ভাবলে না? শিরিনকে খাইয়ে শান্ত করে নিজের ঘরে যায়। সেদিনের পর থেকে পূর্ণাকে মাহি এড়িয়ে যায়, তার সাথে কোনো কথা বলে না। ভালোবাসার মানুষ এড়িয়ে চলা অনেক কষ্টকর। কেন আমাকে সে কষ্ট দিবে না? আমি তো ভুল করেছি, তার বিশ্বাস ভেঙেছি। যদি তাকে সব বলতাম, তার কথা মতো চলতাম, তাহলে শিমুল ভাইকে হারাতাম না। মাহি তৈরি হচ্ছে। পূর্ণা পাশে দাঁড়িয়ে বলল, শুনছেন? মাহি উত্তরে বলল, বাচ্চাদের বিষয়ে কোনো কথা থাকলে বলতে পারো। আপনি কি আমার সাথে এমন করে থাকবেন? আপনার দূরত্ব আমি মেনে নিতে পারছি না। পূর্ণার কথা না শুনে দ্রুত পায়ে বের হয়ে যায় মাহি। এ এক অন্যরকম অভিমানী মাহি। কিছুক্ষণ পর পূর্ণা তৈরি হয় কোর্টের উদ্দেশ্যে। আবার আইনজীবীর দায়িত্বে ফিরছে। সাঈদের মামলাটা শেষ করতে হবে। চেম্বারে এসে দেখে সাঈদ তার অপেক্ষায় বসে আছে। পূর্ণাকে দেখে উঠে দাঁড়ায়, জিজ্ঞেস করে, কেমন আছো পূর্ণা? এই তো চলছে। পূর্ণা চেয়ারে বসে বলে, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। তাহলে ফাইনালি ডিভোর্সটা নিচ্ছ? দুজনে একটু মানিয়ে নিতে পারলে না? বেইমানের সাথে মানিয়ে নেওয়া যায় না? ঠিক আছে, বেঈমানকে দ্বিতীয়বার সুযোগ দিতে নেই। পূর্ণা কিছু কাগজপত্র হাতে নিয়ে বলল, চলো এগুলো জমা দিয়ে আসি। হাঁটতে হাঁটতে সাঈদ প্রশ্ন করলো, শুনলাম মাহিয়ের সাথে তোমার সমস্যা হচ্ছে। ভুল শুনেছ, আমরা ভালো আছি। পূর্ণা, মিহির যদি আমাদের ছেলে হতো? পূর্ণা হাঁটা থামিয়ে দিয়ে সাঈদের দিকে তাকিয়ে বলেন, মিহির আমার সন্তান, মাহিবিন চৌধুরী আর পূর্ণার। আমরা কি এক হতে পারি না? পূর্ণা একটু রাগান্বিত হয়ে বলে, এইসব কেমন কথা? আমি মাহির স্ত্রী, তার সন্তানের মা। তাকে ছেড়ে তোমার সাথে এক হতে বলছো? অতীত ভুলে যেও না সাঈদ। আমাদের দুইজনের অতীত ভয়ঙ্কর। একজন ঠকেছি, আরেকজন ঠকিয়েছি। তোমার আর আমার সম্পর্ক মামলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আমার ব্যক্তিগত জীবন নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তোমার কাজ শেষ, দয়া করে তুমি যাও। সাঈদ ওখানে দাঁড়িয়ে থাকে। পূর্ণা হাঁটছে আর একা একা ঠোঁট নেড়ে বলছে, প্রাক্তনকে দ্বিতীয়বার সুযোগ দিতে নেই। যে একবার ছেড়ে যেতে পারে, সে আবারও ছেড়ে যেতে পারে। তোমার খারাপ সময় যে পাশে ছিল না, ভালো সময়ও রেখো না, কারণ সে সুবিধাবাদী। আবার সময় খারাপ হলে তোমাকে একা করে ছেড়ে দিবে। মিহির ঘরটা এলোমেলো করে রেখেছে। ঘরের সব জিনিসপত্র এদিক ওদিক ছুঁড়ে ফেলে দেয়। পূর্ণা গোছানোতে ব্যস্ত। প্রিয়া এসে বলল, আপা, বোনকে দেখে হাসি মুখে বলল, প্রিয়া বোন আমার, ভেতরে আয়। কখন আসলি? কিছুক্ষণ আগে। আমি কাজ শেষ করে আশ্রমে যেতাম আয়েশা খালার সাথে দেখা করতে, আর তোর সাথেও কিছু কথা আছে। আমিও তোমাকে গুরুত্বপূর্ণ কিছু বলবো। হ্যাঁ বল। আচ্ছা আয়, আমরা বসে কথা বলি। বিছানায় বসে পূর্ণা বলল, কি গুরুত্বপূর্ণ কথা? আগে তুমি বলো। ঠিক আছে, শোন তাহলে। তুই এখন বড় হয়ে গেছিস, পড়ালেখা করেছিস, অনেক সুন্দরী বোন আমার। এবার যে তোকে বিয়ে দিতে হবে। অফিসার রুবেলকে তো দেখেছিস, সে অনেক ভালো ছেলে, তোকে পছন্দ করে বিয়ে করতে চায়। কালকে আশ্রমে আসবে খালার সাথে এই বিষয়ে কথা বলতে। প্রিয়া বসা থেকে উঠে দাঁড়িয়ে ক্ষুব্ধ স্বরে বলল, আমার পাত্র কি তোমরা ঠিক করবে? প্রিয়া, এইগুলো কেমন কথা? আমি তোর বড় বোন, আর এইটা আমার দায়িত্ব।
তোমাকে দায়িত্ব পালন করতে হবে না, আমি যাকে তাকে বিয়ে করব না। প্রিয়া রাগান্বিত হয়ে ঘর থেকে বের হয়ে গেল। পূর্ণা হতভম্ব হয়ে গেল, এ কেমন ব্যবহার? প্রিয়ার কিছু হয়েছে? না হয় এমন করবে কেন? মিনিট কয়েক পর হাসান ঘরে প্রবেশ করে। উঁচু স্বরে পূর্ণাকে বলে, আপনি প্রিয়াকে কি বলেছেন ভাবি? ও কাঁদতে কাঁদতে বের হয়ে গেল। আমার বোনকে কি বলেছি সেটা কি তোমাকে বলতে হবে? তুমি কেন জিজ্ঞেস করছো? ও আমার বন্ধু তাই। হাসান, ও তোমার বন্ধু আর আমার বোন। আমি তোমাকে বলছি আমার বোনের থেকে তুমি দূরে থাকবে। তুমি প্রিয়াকে পছন্দ করো আমি জানি, আমি তোমাকে বিশ্বাস করি না, তাই আমার বোনের সাথে কিছু হবে এমনটা ভেবো না। আবারও বলছি ওর থেকে দূরে থাকবে। আপনি আমাকে বিশ্বাস করেন না, এটা সম্পূর্ণ আপনার বিষয়। তবে আমি কাকে ভালোবাসবো, কার থেকে দূরে থাকবো, সেটা আপনি আমাকে বলে দিবেন নাকি? আমার বোনের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার, আর ওর পিছনে যদি কোনো মন্দ লোক ঘুরে তার থেকে রক্ষা করার দায়িত্ব আমার। তোমার কথা শেষ হলে আসতে পারো। হাসান আর কথা না বাড়িয়ে চলে গেল। পূর্ণা বিরক্ত স্বরে বলল, এসব কি হচ্ছে? অন্যদিকে প্রিয়া রাগান্বিত হয়ে আশ্রমে নিজের ঘরে চলে যায়। বারান্দায় দাঁড়িয়ে আছে আয়েশে আর তার সহকারী নূর। প্রিয়ার এরকম মেজাজে দেখে দ্রুত পায়ে প্রিয়ার কাছে যায়। বিছানায় শুয়ে কাঁদছে প্রিয়া। আয়েশে পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয়। উঠে বসে প্রিয়া। আয়েশ বলে, বোনের কাছে গিয়েছিলে, কি হয়েছে বোনের সাথে? আপা আমার বিয়ে ঠিক করছে। তুমি তো বড় হয়েছো, বিয়ে তো দিতেই হবে। তাই বলে আমার মতামত নিবে না, যার তার সাথে বিয়ে দিয়ে দিবে? তোমার বোন কি তোমার জন্য ভুল কাউকে নির্বাচন করবে প্রিয়া? সে ঠিক কাউকে বেছে নেবে। আমি তাকে চাই না। পাত্রকে? পুলিশ অফিসার রুবেল। সে খুব ভালো ছেলে, আমারও পছন্দ তাকে। আমি তাকে চাই না খালা, আমি হাসানকে ভালোবাসি। আয়েশ চোখ বড় বড় করে প্রিয়ার হাত জোরে চেপে ধরে বলে, যা বলার আমাকে বলছো, এই কথা মুখেও আনবে না। হাসানকে ভুলে যাও, পূর্ণা যদি শোনে তোমার খবর আছে। কেন তোমরা হাসানকে পছন্দ করো না? ওই পরিবারের কারোর সাথে জড়াবে না। দেখোনি শিমুল বিয়ে করতে গিয়ে লাশ হলো। আপাও তো মাহি ভাইকে বিয়ে করেছে। তোমার আপাকে জোর করে বিয়ে দিয়েছি। আর তোমার আপার সাথে আজমিরের কি করার চেষ্টা করেছিল ভুলে যেও না। হাসান তার ভাই, কে জানে সে এইসবের সাথে জড়িত আছে কিনা। হাসান এরকম না খালা, সে অনেক ভালো ছেলে। আয়েশ ধমকের স্বরে বলে, হয়েছে, হাসানকে ভুলে যাও। যার সাথে বিয়ে ঠিক হয়েছে তাকে বিয়ে করো, এতে তোমারই মঙ্গল। আয়েশ ঘর থেকে বের হয়ে যায়। নূর এক নজর প্রিয়ার দিকে তাকিয়ে আয়েশের পেছনে বের হয়ে যায়। দুজনে আয়েশের ঘরে যায়। ক্ষিপ্ত স্বরে আয়েশ বলে, এই মেয়ে কি বলে শুনছিস নূর? চৌধুরী পরিবারে যেতে চাই মরার জন্য। ফিরজাদ সাহেব শিমুলকে জামাই হিসাবে চেয়েছিল, তাদের ভালোবাসার পূর্ণতা দিতে গিয়ে শিমুলকে হারালাম। আমার ছেলেটা চলে গেল, আমি ওকে ভুলতে পারি না। আমার চোখে ভাসে, আমার শিমুল। একটা বিষয় আমাকে খুব ভাবায় আম্মা। কি? পূর্ণার পুরো পরিবার খুন হলো, আজমির শিমুল সবাই মারা গেল। আজমির পূর্ণাকে মারতে গেল, তখন পূর্ণা বাঁচলো কে? ঠিক, সবাই মারা গেলেও পূর্ণা জীবিত আসলো। এমন কেউ আছে যে পূর্ণাকে আঘাত করতে চায় না, তার জন্য অন্য কাউকে হত্যা করতে পারে। উদাহরণ হলো আজমিরি। একমাত্র মাহি পূর্ণার জন্য পুরো পৃথিবীকে জ্বালিয়ে দিতে পারে। মাহি এইটা হতে পারে না, অন্য কোনো রহস্য আছে। রাতের আধার কেটে সূর্যের কিরণ ওঠে। প্রিয়া কালো বোরখা পরে মুখ ঢেকে আশ্রমের পেছনে নীরব রাস্তায় হাসান দাঁড়িয়ে আছে প্রিয়ার অপেক্ষায়। মুখোশ খুলে প্রিয়া কালো বোরখায় তার মুখটা ছাদের আলোর মতো উজ্জ্বল ও সুন্দর দেখাচ্ছে। হাসান প্রিয়ার হাত ধরে বলে, আমাকে খুব সুন্দর দেখাচ্ছে, তোমার থেকে চোখ সরাতে পারছি না আমার মায়াবতী পরী। এরকম করে বলো না, আমি মরেই যাব। হাসান একটু রাগান্বিত স্বরে বলে, এ কেমন কথা? এই কথা আর মুখে আনবে না। প্রিয়া কানারত কণ্ঠে বলে, আপা আমার বিয়ে ঠিক করেছে অফিসার রুবেলের সাথে। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চাই না, তোমাকে ছাড়া থাকতে পারবো না। চলো আমরা পালিয়ে যাই।
পালিয়ে গেলে কি সমাধান হয়ে যাবে? এই বিয়ে হবে না, আপা তোমাকে মেনে নিবেন না, সে তোমাকে আজমিরের মতো ভাবে। আমি জানি প্রিয়া, ভাবে আমাকে বিশ্বাস করে না। হাসান, আমি তোমার অতীত জানতে চাই, তুমি কেমন ছিলে? তুমি আজমিরের মতো না, তাই না? হাসানের মুখটা কালো হয়ে যায়। উত্তরে বলে, আমি যেমনই হই না কেন, কাউকে হত্যা করার মতো অপরাধ করব না। তুমি আমাকে বিশ্বাস করতে পারো প্রিয়া? আমাকে যেতে হবে, কালকে ভোর হলেই আমরা পালাবো। আমি তোমার অপেক্ষায় থাকবো, তুমি আসবে তো হাসান? আসবো। প্রিয়া মুখ ঢেকে বলে, আমি আসছি। সাবধানে যেও। হাসান তাকিয়ে আছে প্রিয়ার পথের দিকে আর বলছে, আমার অতীত তুমি জানতে চেও না প্রিয়া। অতীতকে কালো অন্ধকারে ঢেকে রেখেছি। আলো জ্বলাতে যেও না, তাহলে আমাকে ঘৃণা করবে। হাসানের চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু ঝরে পড়ে। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল। বিকেল আনুমানিক 4টা। পূর্ণা বাড়ির উঠানে দাঁড়িয়ে চিন্তিত অবস্থায় পায়চারি করছে। বারবার সদর দরজার দিকে তাকাচ্ছে। আলী সকালে স্কুলে গেছে, এখনো ফিরে আসেনি। মোহনকে পাঠিয়েছে স্কুলে খবর দিতে, অনেকক্ষণ হয়ে গেছে, সেও আসছে না। মিনিট কয়েক পর মোহন আসলো। পূর্ণা দৌড়ে গিয়ে বলল, পেয়েছো আমার ছেলেকে? কোথায়? পাইনি ভাবি। মানে কি? ও সকালে স্কুলে যায়নি। পূর্ণা ক্রুদ্ধ স্বরে বলল, আমি নিজে ওকে স্কুলে পাঠিয়েছি। আসমা পূর্ণার কণ্ঠস্বর শুনে ভেতর থেকে বাহিরে আসে, বলে, পূর্ণিমা শান্ত হও, বাচ্চা মানুষ, হয়তো অন্য বাচ্চাদের সাথে কোথাও আছে, চলে আসবে, এমন উত্তেজিত হয়েও না। সাথে সাথে ফেরজাদ সাহেবের আগমন। গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করলো। ব্যবসার কাজে কলিকাতা গিয়েছিলেন। গাড়ি থেকে নেমে বলল, কি হয়েছে বৌমা? তোমার কণ্ঠস্বর তো রাস্তা থেকে শোনা যাচ্ছে। আপনি করেছেন তাই না? আমি আবার কি করলাম? আমার ছেলেকে আপনি লুকিয়েছেন। এসবও কি বলেছি? মিহির কোথায় আসমা? মিহির না, আমি আলীর কথা বলছি। আমি কিছুই করিনি বৌমা। হে একদিন রাগের মাথায় মেরেছি, তবে শাস্তি তো কম দেয়নি। বাড়ির বাইরে এমন চিৎকার চেঁচামেচি করবে না। ভেতরে যাও, ভুলে যেও না এই বাড়ির মেয়েদের নিয়ম এর মধ্যে থাকতে হয়। আমার ছেলে হারিয়ে গেছে, আপনি আমাকে নিয়ম শেখাচ্ছেন? এমন সময় মাহিরের আগমন। কি হচ্ছে এখানে? এসেছো মাহি? তোমার বউকে এখনো বাড়ির নিয়ম কানুন শিখাতে পারোনি। আমাকে সবাই ভয় পেয়ে চলে, আর সে আমার সাথে কিভাবে কথা বলছে। মামা, আমার ছেলে হারিয়ে গেছে, তাই তার মাথা ঠিক নেই। পূর্ণা মাহিকে বলল, ছেলের খোঁজ পেয়েছো? পুলিশরা খোঁজ চালাচ্ছে। হাসান সাথে আছে, চিন্তা করো না। আলীকে পেয়ে যাব। আবার ভেতরে চলো, আর চিৎকার করবে না। পূর্ণা আর মাহি বাড়ির ভেতর প্রবেশ করে। পেছন থেকে ফেরজাদ বলে ওঠে, আলীকে আর পাবে না। পূর্ণা বলে, কি বললেন আপনি? আমি বলেছিলাম রাস্তায় কোনো ছেলে বাসায় জায়গা দিও না। ভেবে দেখো বৌমা, আলীকে নিয়ে এসেছিল কে? শিমুল। পাচার হওয়ার ট্রাক থেকে আলী পালিয়েছে, শিমুল উদ্ধার করে তাকে নিয়ে এসেছে। শিমুলকে তারাই মেরেছে আলীর জন্য, আর এখন সেও নিখোঁজ। আলীকে তারা নিয়ে গিয়েছে শুধু শুধু খোঁজার চেষ্টা করে। চৌধুরীর বাড়িকে বিপদে ফেলো না। আর কোনো কিছু আমি সহ্য করব না পূর্ণা। অনেক হয়েছে, এইগুলো বন্ধ করো। বিয়ের পর লেখাপড়া করেছি, উকিল হয়েছে, আর একের পর এক অঘটন ঘটাচ্ছে। হত্যাকাণ্ড তোমার পিছু ছাড়ছে না। সেই আমার মায়ের থেকে শুরু হয়েছে তোমার এইসব কর্মকাণ্ড। এর জন্য আমার ছেলে আর নাতি মিহিরকেও একদিন হারাতে হবে। তার কথা শুনে পূর্ণার চোখ দিয়ে অশ্রু ছুটছে, আর মনে মনে ভাবছে, সে তো মিথ্যা বলেনি, একে একে সবাই চলে যাচ্ছে আমার থেকে। পূর্ণা আর কোনো কথা না বাড়িয়ে চলে যায় নিজের ঘরে। মাহি ফেরজাদকে বলে, এমন ভাবে বলা কি উচিত হলো মামা? আসমা ভয়ে ভয়ে মাথা নত করে বলে, আপনি একটু বেশি বললেন। ক্রুদ্ধ স্বরে ফেরজাদ বলল, তোমরা কি আমাকে শিখাবে কিভাবে কথা বলা উচিত? আসমা, মেয়েকে সামলাও। এইরকম পাগলের মতো আর কতদিন থাকবে? ভালো পাত্র পেলে বিয়ে দিয়ে দিব। বাড়ি না যান একটা কারাগার হয়ে গেছে। বলতে বলতেই চলে গেল ফেরজাদ নিজের ঘরে। মাহি ও আসমা দুজন দুজনের দিকে বিরক্ত দৃষ্টিতে তাকাল।
সন্ধে হয়ে গেল। রাতের মধ্যে বারবার পূর্ণার জীবনে অন্ধকার নেমে আসে। জানলার পাশে বসে সদর দরজার দিকে তাকিয়ে আছে সন্তানের অপেক্ষায়। আলীকে গর্ভে ধারণ করিনি তাতে কি হয়েছে? সে আমার প্রথম মা বলে ডেকেছে। সে তো আমারই সন্তান। শিমুলের আমানত ছিল আলী, তাকে হারালাম। ভাবতে ভাবতেই পূর্ণা হেঁচকি তুলে কাঁদছে আর বলছে, আমার ছেলে কোথায়? তুমি চলে এসো বাবা, মাকে আর কষ্ট দিও না। তোমার বিরহ মা সইতে পারবে না। চলে এসো বাবা, আমার বুকে ফিরে এসো, আমি তোমার অপেক্ষায় আছি। অঝরে কান্না দেখে মাহি তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। পূর্ণাময়ী, শান্ত হও, এইভাবে কান্না করো না। আমাদের ছেলে ফিরে আসবে, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। কোনোভাবেই শান্তি পাচ্ছে না। গভীর রাত কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে মাহির বুকেই ঘুমিয়ে পড়ে পূর্ণা। পূর্ণা স্বপ্নে দেখছে এক বিশাল বাগান, চারিদিকে বিশাল বড় ফুলের গাছ, বাতাসে ফুল পড়ছে। পূর্ণা হাঁটছে, হঠাৎ আলীর কণ্ঠস্বর, আম্মা আমি এইখানে, এসো, আমাকে নিয়ে যাও। পূর্ণা চারিদিকে খুঁজছে, এক পাশ থেকে অন্য পাশে ছুটছে আর বলছে, কোথায় তুমি বাবা? আলী, আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আলী, আলী। আলী বলে লাফিয়ে উঠে পূর্ণা। রাত প্রায় শেষ হতে চলেছে, কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান দিবে। মাহি বলল, পূর্ণাময়ী, উঠলে কেন? ছেলেকে স্বপ্ন দেখেছি, আমাকে বলছে আম্মা আমি এইখানে। পূর্ণাময়ী, আল্লাহর উপর ভরসা রাখো, যেটা উত্তম সেটাই হবে। সকাল 8টায় বাড়িতে লোকজনের আনাগোনা। মাহি, হাসান, অফিসার রুবেল সেখানে নেই, শুধু পূর্ণা। মাহির বলল, পূর্ণা নামাজ আদায় করে হয়তো একাই বের হয়ে গেছে ছেলেকে খুঁজতে। পূর্ণা এসে দেখবে ছেলে বাড়িতে ফিরে এসেছে, তার ছেলে চিরকালের মতো ঘুমিয়ে গেছে। অফিসার রুবেল আর হাসান পাশাপাশি দাঁড়িয়ে আছেন। রুবেল বলল, হাসান, একটা বিষয় জানেন? প্রতিটি খুন একজন মানুষ করেছে। হাসান বলল, কি বলছেন আপনি? হ্যাঁ, পূর্ণার বাবা, ভাই, তারপর শিমুল, আলী, তাদের একইভাবে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। আলী জানতো খুনিকে। কিভাবে জানবেন? হাসান বলল, আরে হাসান সাহেব, আলীকে আপনাদের বাসায় তো শিমুল এনেছিল। আলী সব জানতো, তাই সাক্ষী সরিয়ে ফেলেছে। না হলে এই ছোট ছেলের সাথে কার শত্রুতা থাকতে পারে? ঠিক বলেছেন অফিসার। আপনার কি মনে হয় এই হত্যাকারী কে? হাসান কপাল কুঁচকে উত্তর দিল, আমি কি করে জানবো? পূর্ণা চলে এসেছে। বাড়িতে এত মানুষ দেখে মৃদু হাসলো, বুঝতে পারছে ছেলে ফিরে এসেছে। অফিসার রুবেলকে বলল, আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। কোথায় আমার ছেলে? পূর্ণা তাকিয়ে দেখে সদর দরজার সামনে শুয়ে আছে, সাদা চাদরে পুরো শরীর ঢাকা। আমার ছেলে এইখানে ঘুমিয়ে পড়েছে, ওকে ভেতরে নিয়ে যাও। অফিসার রুবেল বলছে, পূর্ণা ম্যাডাম কি পাগল হয়ে গেছে? এইসব কি বলছে? পূর্ণা ছেলের পাশে বসলো, আলীর মুখে কপালে হাত দিয়ে আদর করছে আর বলছে, আলী বাবা, মা তোমাকে বকা দিব, সেই ভয়ে এইখানে ঘুমিয়ে পড়েছ। মা তোমাকে কথা দিচ্ছি, বকা দিব না। ওঠো বাবা, আমাকে জড়িয়ে ধরে, না হলে আমি শান্তি পাবো না। ওঠো না আলী, আলী ওঠো বাবা। আর কতবার তোমায় ডাকবো বাবা, কিন্তু বেশি করছো। একটু থেমে পূর্ণা চিৎকার করে ওঠে, আলী ওঠো, আমাকে ছেড়ে যেও না। সন্তান হারানোর বেদনা দিও না, আমি সহ্য করতে পারবো না আলী। চিৎকার করে কাঁদতে থাকলো পূর্ণা। এই এক সন্তান হারানোর মায়ের কান্না, তার চিৎকার সবকিছু থমকে দিয়েছে। বাতাসও থমকে গেছে যেন। আহ, কতটা বেদনাদায়ক সন্তানের লাশের পাশে বসে থাকা। মায়ের চোখ দিয়ে অশ্রু ছুটছে আর মিনমিন স্বরে বলছে, হি আল্লাহ, আমার পূর্ণাময়ীকে ধৈর্য দিন। জীবন কি থেমে থাকে? সময়ের সাথে সাথে জীবনকে চালিয়ে নিতে হয়। পাওয়ার আনন্দ বা হারানোর বেদনা, সব স্মৃতি নিয়ে এগোতে হয়। দেখতে দেখতে কেটে গেল একটা মাস। জানলার পাশে দাঁড়িয়ে ছেলের রক্তমাখা শার্টটা বুকে জড়িয়ে অঝরে চোখের অশ্রু ফেলছে এক সন্তান হারানো মা। সবাই ভুলে গেলে মা কি তার সন্তানকে ভুলতে পারে? ছেলেকে হারিয়ে প্রায় পাগলের মতো পূর্ণা কোনোভাবেই আলীর স্মৃতি ভুলতে পারছে না। মিহিরকে নিয়েও এখন চিন্তিত থাকে। একা ছাড়া যাবে না, সবসময় সাথে সাথে রাখছে। আসমা এসে পূর্ণাকে কয়েকবার ডাকলো, সাড়া না পেয়ে কাঁধে হাত রেখে বলল, পূর্ণা। পূর্ণা চমকে উঠে ঘুরে তাকায়। আসমা বলল, আমি তোমাকে অনেকবার ডেকেছি। খেয়াল করিনি আম্মা।
অফিসার রুবেল এসেছে, আরো অনেকবার এসেছিল। তোমার অবস্থা ভালো না দেখে আর কথা বলেনি। তুমি কি এখন প্রস্তুত আছো? পূর্ণা এক দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি প্রস্তুত। চলো তাহলে। অফিসার রুবেল বসার ঘরে সোফাতে বসে আছে। পূর্ণা এসে বলল, অফিসার চলুন আমরা বাগানে হাঁটতে হাঁটতে কথা বলি। অফিসার উঠে দাঁড়িয়ে বলল, চলুন তাহলে। বাড়ির পেছনে বাগান, তার পাশেই বিশাল দুর্গ। হাঁটতে হাঁটতে দুজনেই দাঁড়ায়। পূর্ণা অফিসারকে জিজ্ঞেস করলো, তদন্ত কত দূর? আপনার নির্দেশ মতোই এগোচ্ছি। তবে একটা ব্যাপার, আমার কাছে একটা চিঠি আসছে, সেইখানে লেখা আছে আমাকে তদন্ত থামাতে হবে। তাহলে থামিয়ে দিন। আপনি কি বলছেন পূর্ণা ম্যাডাম? সবাই জানবে তদন্ত থেমে গেছে। আমি চাই না আপনার জীবন ঝুঁকিতে থাকুক। গোপনে আমরা চালিয়ে যাব। তারা যদি এক পা আগায় আমরা 2 কদম আগাবো। এবার এর শেষ দেখে ছাড়ব। বুঝেছি ম্যাডাম, তবে আপনার কাছে কিছু বিষয় জানার আছে। বলুন। আপনার কি মনে হয় আমরা কোথা থেকে শুরু করলে সফল হব? পূর্ণা দুর্গের দিকে তাকিয়ে বলল, সব রহস্য এই দুর্গে আছে। আমরা এইখান থেকে শুরু করব। আপনি সাবধানে থাকবেন অফিসার। আপনিও সাবধানে থাকবেন ম্যাডাম। ঠিক আছে, আপনি তাহলে আসুন, আমিও ভিতরে চলে যাই। পূর্ণা ম্যাডাম, জানি এই সময়ে বলাটা ঠিক হচ্ছে না, তারপরও জানতে ইচ্ছে করছে। প্রিয়া এর বিষয়ে কিছু ভাবলেন? অফিসার, এই বিষয়ে কথা বলার সুযোগ পাইনি। আপনি যখন বলছেন, আমি আজকে আয়েশা খালার সাথে কথা বলবো। অফিসার রুবেল মুচকি হেসে বলল, ঠিক আছে, আমি তাহলে আসি। আচ্ছা, পরে দেখা যাবে। রুবেল চলে গেল। পূর্ণা দাঁড়িয়ে ভাবছে, মানুষটা শুনেই খুশি হয়ে গেল। সত্যি সে প্রিয়াকে অনেক পছন্দ করে। আমার বোনটাকে সে সুখিয়ে রাখতে পারবে। পূর্ণা আসমার বসার ঘরে সোফাতে বসে আছে। মেঝেতে অনেক খেলনা দিয়ে খেলছে মিহির। ছোট্ট একটা পুতুল নিয়ে আম্মা আম্মা বলে ছুটে আসে পূর্ণার কাছে। পূর্ণা কোলে নিয়ে বলে, কি হয়েছে বাবা? স্পষ্ট কথা বলতে পারে না মিহির, তার কথা সবাই বুঝে উঠতে পারে না, কিন্তু পূর্ণা বুঝতে পারে। মিহির বলল, আম্মা আম্মা ফেলনা আলু ভাইয়া। আসমা মিহিরের কথা শুনে হেসে বলে, তুমি দেখি বিদেশিনী ভাষা বলো। পূর্ণা, মিহির কি বলল? মুখটা মলিন করে পূর্ণা উত্তর দিল, মিহির বলল, এই খেলনাটা আলী ভাইয়ের। মিহি আবারও প্রশ্ন করে, আলু ভাইয়া কোথায়? পূর্ণা কাঁদো কাঁদো স্বরে বলে, চলে গেছে বাবা জান্নাতে। আসমা সান্ত্বনা দিয়ে বলে, কেঁদো না পূর্ণা, পৃথিবীতেও সময় পেয়েছিল এতদিন। যারা অল্প সময়ের জন্য আসে তারা মায়া বাড়িয়ে দিয়ে চলে যায়। দরজার শব্দে পূর্ণা আসমা দুজনে চমকে উঠল। মাহি এসেছে। তাকে দেখে একগাল হাসে পূর্ণা। আসমা প্রশ্ন করে, মাহি বাবা, আমার শিরিন কেমন আছে? ওর কি অবস্থা এখন? ভালো নেই, আগের মতোই, দোয়া করুন। ডাক্তার কি বলছে? শিরিন সুস্থ হয়ে যাবে তাই না? চেষ্টা এর কোনো কমতি রাখছে না, সর্বোচ্চ করছে। শিরিনের অবস্থা অনেক খারাপ। কাউকে চিনতে পারছে না। যাকে সামনে দেখে তাকেই মারে। এমন অবস্থায় বাসায় রাখা যাবে না, তাই মানসিক হাসপাতালে চিকিৎসা স্বাধীন অবস্থায় রয়েছে। শিমুলকে হারিয়ে সে এখন পাগল। সন্ধ্যার আকাশ লাল বর্ণ ধারণ করেছে। আজকের আকাশের রং লাল। পূর্ণা মিহিরকে নিয়ে আশ্রমে এসেছে। আজকে এখানেই থাকবে সে। আয়েশ আর পূর্ণা বিয়ের ব্যাপারে প্রিয়ার সাথে কথা বলবে। প্রিয়ার চেহারা মলিন হয়ে আছে। পূর্ণা জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? কিছু হয়নি পূর্ণার। বিয়ের কথা শুনলে মেয়েদের একটু এমনই হয়। তোমার তো হয়েছিল। খালা আমার সাথে মজা নিচ্ছ? আমার বিষয়টা ভিন্ন। পূর্ণা আবারও প্রশ্ন করলো, প্রিয়া তুই অফিসারকে বিয়ে করতে রাজি? প্রিয়া মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। নূর বলল, পূর্ণা রাজি না হয়ে কি উপায় আছে? রুবেলের মতো এইরকম সুদর্শন পুরুষ, তার মধ্যে পুলিশ অফিসার, পূর্ণার ঘরে কখনো শত্রু আক্রমণ করবে না। নূরের কথা শুনে আয়েশে পূর্ণা হাসছে, কিন্তু প্রিয়ার মুখে হাসি নেই। আয়েশের চাপে পড়ে বিয়েতে রাজি হয়েছে। হাসানের কথা জানতে দেয়নি পূর্ণাকে। আয়েশা খালা, কাল তাহলে অফিসার রুবেল আসবে তোমার সাথে বাকি বিষয়ে কথা বলতে। ঠিক আছে, একে একে সবাইকে বিদায় দিতে হচ্ছে, একা হয়ে যাচ্ছি আমি। পূর্ণা আয়েশের হাতটা ধরে বলল, এমন করে বলছো কেন? আমি কি দূরে চলে গেছি নাকি? কাছেই তো থাকো, তারপর মনে হয় কত দূরে। মেয়েদের বিদায় জানাতে হয়, এটাই মেয়ের জন্য কষ্টদায়ক। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে।
চারিদিকে অন্ধকার। আশ্রমের পেছনে নীরব রাস্তায় প্রতিদিন হাসান দাঁড়িয়ে থাকে। অন্যদিকে দোতলার কোণার ঘরের জানলা দিয়ে দাঁড়িয়ে থাকে প্রিয়া। প্রায় তারা এভাবেই চিঠি আদান প্রদান করে। প্রতিদিনের মতো হাসান দাঁড়িয়ে বারবার জানলার দিকে তাকাচ্ছে, কিন্তু আজকে প্রিয়া আসছে না। চিন্তিত সে। কয়েক মিনিট অতিবাহিত হবার পর প্রিয়া আসে। দ্রুত একটা চিঠি ছুঁড়ে ফেলে দিয়ে আবারও চলে যায়। হাসান চিঠিটা তুলে খুলে, প্রিয় হাসান, তোমাকে কিভাবে বলবো বুঝতে পারছি না। গুছিয়ে ভালোবাসা প্রকাশ করার মতো অনুভূতি আমার নেই। আমার অন্তর ব্যথিত। তোমাকে ছাড়া অন্য কারোর সাথে থাকার কথা চিন্তাও করতে পারি না। আপা রায়েশ খালা আমার বিয়ে ঠিক করেছে অফিসার রুবেলের সাথে। কাল সে দেখতে আসবে। তুমি কিছু করো, তোমার পরিবারকে জানাও। যদি তারা মেনে না নেয় তাহলে আমরা পালাবো, অচেনা এক রাজ্যে চলে যাব। সেইখানে ছোট্ট একটা ভালোবাসার সাম্রাজ্য গড়ে তুলব। সেই সাম্রাজ্যের নাম হবে প্রিয়া হাসানের ভালোবাসার সাম্রাজ্য। আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকব। ইতি, তোমার ভালোবাসার প্রিয়া। হাসান চিঠিটা পড়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। কি হবে তাদের সম্পর্কের পরিণতি জানা নেই, তবে প্রিয়াকে ছাড়া সে শূন্য, তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। মনে মনে ভাবছে এক্ষুনি বাবার সাথে কথা বলতে হবে। বাবা শিরিনের সাথে শিমুলের সম্পর্ক মেনে নিয়েছিল, তাহলে আমার সম্পর্কও মেনে নিবে। মাহিভাই জানলে সেও ভাবিকে রাজি করিয়ে নিবে। দ্রুত পায়ে হাসান বাসার উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। আশ্রম থেকে বাসা বেশি দূরে নয়। দ্রুত সময়ে হাসান বাড়ি এসে ফারজাতের ঘরের দিকে গেল। বিছানায় বসে চোখ বন্ধ করে তাসবিহ পড়ায় মগ্ন ছিল ফারজাত। কোনো শব্দ না করে হাসান তার পাশে বসে মিনিট কয়েক পর চোখ খুলে পাশে টেবিলে তাসবিহ রাখে ফারজাত। জগ থেকে পানি গ্লাসে ঢালতে ঢালতে বলে, হাসান, যা বলবে বলে ফেলো। তোমার চোখে দেখা মনে হচ্ছে ভীষণ জরুরি কথা। হাসান ভয়ে ভয়ে বলল, হ্যাঁ বাবা। তাহলে বলো কি চাও? বাবা, আমি প্রিয়াকে পছন্দ করি, বিয়ে করতে চাই। ফারজাত পানির গ্লাস রেখে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, তুমি বাকি ছিলে। আমার বাড়ি কি তাজমহল নাকি যে সবাই প্রেমে পড়েছে? প্রথমে মাহি, তারপর শিরিন, এখন তুমি কি কি শুরু করেছো? শিরিনের পরিণতি কি দেখনি? উচ্চশিক্ষিত বানিয়েছি, বিদেশ থেকে পড়ালেখা করিয়ে এনেছি, শেষ কি না এক পাগলকে ভালোবেসে পাগল হয়ে গেল। তোমার এখন কি হবার বাকি আছে? ভুল করেছো, সেইখান থেকে ফিরে আসবার সঠিক পথ আছে। আমি মেয়ে দেখছি, তাকে বিয়ে করব। পূর্ণার বোনকে ভুলে যাও, তাকে আমি মেনে নিব না। হাসানকে ধমক দিয়ে বলল, তাকিয়েছো কোন আমার দিকে? যাও আমার সামনে থেকে, যা বলছি মাথায় রেখো। হাসান মুখ মলিন করে মাথা নিচু করে বের হয়ে যায়। ফারজাত একা একা বলে, এমনি এক বোন আমার সবকিছু ধ্বংস করে দিচ্ছে, আবার আরেকটা সবকিছু আমার হাতের বাইরে চলে যাচ্ছে, আবার শক্ত হাতে ধরতে হবে। ভোরে সোনালি রোদ্দুর জানলার পর্দা সরাতেই ঘরে আলো প্রবেশ করে। বিছানায় বসে আছে মিহির। মিষ্টি হাসি দিয়ে আম্মা বলে, পূর্ণা কোলে নিয়ে গালে চুমু দিয়ে বলে, শুভ সকাল আমার মিষ্টি বাচ্চা। মাহি চোখ মিটিমিটি খুলে বিরক্ত স্বরে বলল, ওহ পূর্ণাময়ী, এত আলো কেন? পর্দাটা টেনে দাও। পূর্ণা মজার ছলে বলে, অনেক বেলা হয়ে গেছে মাহি স্যার, এবার উঠুন, কাজে যাবেন। আজকে তো ছুটি ম্যাডাম, অনুরোধ করছি আমাকে ঘুমাতে দিন। নিজের ভবন থেকে ফারজাত খুব ক্রুদ্ধ স্বরে ডাকছে, পূর্ণা, পূর্ণা, নিচে নেমে আসো। পূর্ণা মাহিরের দিকে তাকিয়ে বলল, চলুন, আর ঘুমাতে হবে না, না জানি আবার কোন ঝামেলা শুরু হতে যাচ্ছে। মিহিরকে বিছানায় বসিয়ে দিয়ে পূর্ণা যায়। মাহি দ্রুত উঠে মিহিরের দিকে তাকিয়ে বলল, একটু থাকো বাবা, আসছি। বিরক্তি স্বরে বলল, মামা আবার কি শুরু করলে? পূর্ণা নেমে এসে বলল, কি হয়েছে বাবা? ফারজাত তীক্ষ্ণ চোখের দৃষ্টি ক্ষুদ্র কণ্ঠে স্বরে বলল, তোমার বোন প্রিয়া কোথায়? পূর্ণা হতভম্ব হয়। কোথায় মানে? আশ্রমে। সে ওইখানে নেই পূর্ণা, আমি গিয়েছিলাম, তোমার আয়ুষে খালা বলেছে প্রিয়া আশ্রমে নেই, তোমার বোন পালিয়েছে। আপনি এইসব কি বলছেন? আমার বোন কোথায় পালাবে? তোমার বোন আমার ছেলে হাসান এর সাথে পালিয়েছে। পূর্ণা ক্রুদ্ধ স্বরে বলল,
আজগুবি কথাবার্তা বলবেন না। আমার বোনের সাথে অফিসের রুবেলের বিয়ে ঠিক হয়েছে। প্রিয়া আপনার ছেলের সাথে কেন পালাবে? হাসান প্রিয়াকে পছন্দ করত, আমি তাকে সাবধানও করেছি। আমার বোনের দিক থেকে কিছু ছিল না। তুমি আমার কথা বিশ্বাস করো না বৌমা, হাসান আমার কাছে এসেছিল প্রিয়াকে বিয়ে করার অনুমতি চাইতে, আমি দেইনি। ঘুম থেকে উঠে হাসানের ঘরে গিয়েছি, দেখি হাসান নেই। সন্দেহ হয় আশ্রমে যায়, গিয়ে দেখলাম আয়েশেও ও প্রিয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। পূর্ণা নিঃশ্বাস নিতে পারছে না, পুরো শরীর অবশ হয়ে আসছে, পড়ে যাচ্ছিল। মাহি তাকে ধরে নেয়। মাহি বলে, পূর্ণাময়ী কি করছো? নিজেকে সামলাও। অশ্রুসিক্ত চোখে পূর্ণা বলল, আমাকে আশ্রমে নিয়ে যাও। এইসব ভুল প্রিয়া এমন কিছু করতে পারে না, তাই না? ঠিক আছে পূর্ণাময়ী, তুমি শান্ত হও। মাহি আসমাকে বলল, আম্মা মিহিরকে দেখে রাখবেন। আচ্ছা। পূর্ণাকে নিয়ে দ্রুত আশ্রমের উদ্দেশ্যে বের হয়ে যায় মাহি। এবারে শেষ দেখে ছাড়বো। বলতে বলতে দরজার দিকে এগোলো। আসমা কাপা কাপা স্বরে বলল, কোথায় যাচ্ছেন? হাসানকে কিছু করবেন না? ফেরজাদ ধমক দিয়ে বলল, পিছু ডাকতে নিষেধ করেছি না, যাও নাতির কাছে যাও। আসমা ভয়ে ভয়ে দ্রুত মিহিরের কাছে চলে গেল। ফেরজাদ একা একাই বলছে, এর সাহস পূর্ণা বাড়িয়ে দিয়েছে। এই মেয়েকে এনে নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। আশ্রমে গিয়ে দৌড়ে আয়েশের কামরায় চলে যায় পূর্ণা। কাঁদতে কাঁদতে বলে, খালা প্রিয়া কোথায়? এইটা বলো না যে এইখানে নেই। ফেরজাদ বাবা যা বলেছে সব সত্যি। এটা হতে পারে না, তাই না? আমার বোন এইরকম কিছু করতে পারে না। পূর্ণিমা শান্ত হও, ফেরজাদ মিথ্যা বলেনি, প্রিয়া চিঠি লিখে গেছে। আয়েশ ইশারায় নূরকে বলল চিঠি আনতে। টেবিলের উপর থেকে এনে পূর্ণার হাতে দিল। পূর্ণা চিঠি পড়ছে। প্রিয় আব্বা, আমার প্রাণপ্রিয় অভিভাবক, আমার জীবনের একটা অংশ তুমি। তোমাকে ছাড়া আমি অচল। আমার মা থাকা সত্ত্বেও মায়ের ভালোবাসা পাইনি। তুমি আমাকে মায়ের মতো ভালোবাসা দিয়েছ, বোনের স্নেহ দিয়েছ, বাবার মতো আগলে রেখেছ। কখনো কোনো কিছুর অভাব বুঝতে দাওনি। নিজে কষ্ট পেয়েছ, তবুও আমায় কষ্ট দাওনি। তোমার স্পষ্টবাদী প্রিয়ার কখন জানি বসন্তের আগমন ঘটল। এই বসন্ত আমার হৃদয়ের ভালোবাসা সৃষ্টি করেছে। আবেগকে সামলাতে পারিনি, ভালোবেসে ফেলি হাসানকে। সেদিন তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু পারিনি। তুমি আমার জীবন সঙ্গী ঠিক করে নিয়েছিলে। আমি যাকে ভালোবাসতে পারবো না তার সাথে সারা জীবন কাটাবো কি করে? আমি আমার ভালোবাসাকেই বেছে নিলাম। আমি ও হাসান খুব শীঘ্রই বিয়ে করব। আমাদের জন্য দোয়া করো, আমার জন্য চিন্তা করো না। তোমাকে অনেকবার কষ্ট দিয়েছি, আবার আঘাত করলাম। প্রতিবারের মতো এবারেও ক্ষমা করে দিও। ইতি, তোমার বোন প্রিয়া। পূর্ণা মেঝেতে বসে পড়ল। এক দৃষ্টিতে চিঠির দিকে তাকিয়ে আছে, কোনো নড়াচড়া করছে না। দু চোখ দিয়ে অশ্রু ঝরছে। মাই পূর্ণাকে এমন অবস্থায় দেখে ভয় পেয়ে যায়। পূর্ণাকে জড়িয়ে ধরে। পূর্ণা ধীর কণ্ঠে বলে, কিভাবে এটা করতে পারলো? আমি স্বপ্নে দেখেছি। পূর্ণা মাহিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, এইটা স্বপ্ন নয় পূর্ণাময়ী, বাস্তব। তোমাকে মেনে নিতে হবে এই ভালোবাসা। আমার পূর্ণাময়ী কখনো ভালোবাসার বিরুদ্ধে যাবে না। একটু শান্ত হও, ওদের খুঁজে আনবো। অন্যদিকে ফেরজাদ মোহনের কামরায় গেল। মোহন উপস্থিতি টের পেয়ে একটা চিঠি বিছানার নিচে লুকিয়ে ফেলে। ফেরজাদকে দেখে এসে চমকে যায়, ভীত কণ্ঠে বলে, কি হয়েছে স্যার? ফেরজাদ অবাক হয়ে প্রশ্ন করল, তোর কি হয়েছে? এমন চমকে উঠলি কেন? নিজেকে সামলে স্পষ্ট ভাষায় জবাব দিল, হঠাৎ চমকে উঠছিলাম স্যার। আশেপাশের সব লোকেদের খবর দে, হাসান আর প্রিয়াকে খুঁজে নিয়ে আয়। 30 মিনিটের মধ্যে তাদের দেখতে চাই। মোহন হতভম্ব হয়ে প্রশ্ন করলো, তাদের খুঁজে আনবো মানে? তুই দেখছি বাড়ি কোনো খবরাখবর রাখিস না? তোর কাজ কি ভুলে গেছিস? ওরা পালিয়েছে, জলদি ওদের ধরে নিয়ে আয়। ঠিক আছে স্যার। ফেরজাদ চলে গেল। মোহন আশেপাশে ভালো করে পরখ করে দেখে চিঠিটা বের করে এতে লেখা আছে, এখন সময় হচ্ছে হাসানের আসল পরিচয় পূর্ণা ও প্রিয়ার কাছে ফাঁস করার। ওদের বিয়ে যান কোনোভাবেই না হয়, যা করার দ্রুত করতে হবে ওস্তাদ। হাসান আর প্রিয়া তাদের বাবা মায়ের কবর জিয়ারতে এসেছে।
তারপর নিজেদের বাড়িতে উঠবে। গ্রামের এক মসজিদে বিয়ে করে দূরে কোথাও চলে যাবে। দুজনে জিয়ারত শেষে বাড়ির দিকে রওনা হয়। প্রিয়া কষ্ট পাচ্ছে, তার ভেতরটা পুড়ে যাচ্ছে। শেষবারের মতো কবর জিয়ারতে এসেছে হয়তো, আর কখনো এদিকে আসা হবে না। বাসায় গিয়ে বারান্দায় বসে ভালোবাসার দৃষ্টিতে চারিদিকে তাকায়। কত স্মৃতি এই বাড়িতে। চারিদিকে পলক করতে করতে হঠাৎই চোখ যায় বিছানার উপর নীল বেনারসি। প্রিয়া একটু অবাক হয়, বেনারসি হাতে নেয়। কি সুন্দর! হাসান তখন উপস্থিত হয়, এক গাল হেসে বলে, এটা তোমার বিয়ের বেনারসি আমার মায়াবিনী? প্রিয়া আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে, হাসি মুখে প্রশ্ন করল, এটা তুমি কখন কিনেছো? অনেকদিন আগে। তোমার জন্য গহনা আছে, পাশে দেখো গহনার বক্স। প্রিয়া গহনার বাক্সটা হাতে নেয়, খুলে দেখে একটা সুন্দর স্বর্ণের গয়না। প্রিয়া আবারও প্রশ্ন করে, এগুলো কখন কিনলেন? অনেক আগে তোমার জন্য কিনে রেখেছিলাম। এখন তুমি তৈরি হয়ে নাও, আমি হুজুরের সাথে কথা বলে আসি। এরপর আমরা সারা জীবন একসাথে থাকবো, কেউ আমাদের আলাদা করতে পারবে না। হাসান মুখে হাসি নিয়ে বাহিরে চলে যায়। প্রিয়া নীল বেনারসি পরে বউ সাজে। মিনিট কয়েক পর বারান্দার দরজায় শব্দ হয়। প্রিয়া দরজা খুলে দেখে কেউ নেই। সামনে একটা চিঠি পড়ে আছে, হাতে নেয় চিঠিটা। তাতে লেখা আছে, তোমার বাবা ও ভাইয়ের খুনি আজমিদা আর হাসান। প্রিয়া চোখ দিয়ে অজান্তে অশ্রু ঝরে পড়ে। বুকের ভেতরে চিনচিন ব্যথা উঠে। পায়ের নিচে মাটি স্পর্শ করতে পারছে না, মনে হচ্ছে শূন্যে দাঁড়িয়ে আছে। এটা সত্যি নয়, যার জন্য সবকিছু ছেড়ে আসলো সে তাকে এতিম করেছে। প্রিয়া কাঁদো কাঁদো স্বরে বলছে, কি করব এখন? ভালোবাসাকে বেছে নেব নাকি খুনিকে শাস্তি দেব? কেন ভুল মানুষকে ভালোবাসলাম? এটাই কি ছিল আমার ভাগ্যে? প্রিয়া হাঁটুতে মাথা দিয়ে কাঁদছে। দরজায় ধাক্কা দিল হাসান। প্রিয়া উঠে দাঁড়ায়, চোখের জল মুছে দীর্ঘশ্বাস ফেলে, হাসি মুখে দরজা খুলে। হাসান একটু অবাক হয়ে প্রিয়ার দিকে তাকিয়ে আছে। কি অপূর্ব লাগছে তোমাকে, আমার বউ, প্রিয়া স্বাভাবিক স্বরে বলল। এখনই আমাকে বউ বলছো? আমাকে কি বাহিরে দাঁড় করিয়ে রাখবে? ভেতরে এসো। তুমি কি তৈরি প্রিয়া? সবকিছু প্রস্তুত আছে? তোমার জন্য শরবত বানিয়েছি, তুমি কি খাবে? তোমার হাতের বিষও আমার কাছে অমৃত প্রিয়া। প্রিয়ার কথা শুনে চমকে ওঠে, তার চোখ দুটো অশ্রুতে ছলছল করছে, বুক ধরফর করছে। শরবতের গ্লাসটা হাসানের সামনে এগিয়ে দেয়। প্রিয়ার হাত কাঁপছে। হাসান এক হাত দিয়ে প্রিয়ার হাত শক্ত করে ধরে অন্য হাতে গ্লাসটা নেয়। হাসি মুখেই বলে, এত ভয় পাচ্ছ কেন প্রিয়া? হাসতে হাসতে শরবতটা পান করলো। প্রিয়ার চোখের দিকে তাকিয়ে আছে, কোনোভাবেই চোখ সরাচ্ছে না। মিনমিনে স্বরে বলল, শেষবারের মতো তোমাকে জড়িয়ে ধরতে দিবে? হাসানকে জড়িয়ে ধরে প্রিয়া কাঁদতে কাঁদতে বলে, ক্ষমা করো পৃথিবী, আমি আমার ভালোবাসার মানুষকে বিষ প্রয়োগে মেরে ফেললাম। প্রিয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরল হাসান, বলল, তোমাকে অনেক ভালোবাসি আমার মায়াবিনী প্রিয়া। আমি শতবার জন্ম পেলে শতবার তোমার হাতে মরতে রাজি আছি। হাসানের চোখ বন্ধ হয়ে আসছে, শরীরে শক্তি পাচ্ছে না, মাটিতে নেতিয়ে পড়ছে। প্রিয়াও তাকে ধরে রাখতে পারছে না। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে হাসান। চোখ দুটো খোলার চেষ্টা করছে প্রিয়াকে দেখার জন্য, মুখ দিয়ে ফেনা উঠেছে। প্রিয়া পাশে বসে কাঁদতে কাঁদতে বলে, মৃত্যু এতটা যন্ত্রণার, বাবা ও ভাইদের মেরে ফেলার সময় তারাও এত কষ্ট পেয়েছে, তখন তো খুনিদের হাত কাঁপে নাই। তাহলে আমি কেন কষ্ট পাচ্ছি? ভালোবাসা বলেই কষ্ট হচ্ছে আমার। কেন এমন হলো? আমাদের ভালোবাসার তো কমতি ছিল না। আমরা কি পারতাম না সুন্দর জীবন নিয়ে বাঁচতে? সবকিছু নিস্তব্ধ, কোথাও কোনো সারা শব্দ নেই। হাসানের শরীর নিস্তেজ হয়ে মাটিতে পড়ে আছে। প্রিয়া মাথার কাছে বসে আছে, হাসানের বুক পকেটে একটা চিঠি। প্রিয়া চোখ চায় চিঠির দিকে, হাতে নেয়। আমার প্রিয় মায়াবিনী প্রিয়া, প্রাণের চেয়েও প্রিয়, তুমি আমার অতীত জানতে চেয়েছিলে। আমি অতীতকে অন্ধকারে ঢেকে রেখেছিলাম, আজ আলোয় আনার সময় হয়েছে। এক সাম্রাজ্যে ছিল ন্যায়পরায়ণ বাদশা, সেই সকলের ভালোবাসার পাত্রের সম্মান, শ্রদ্ধা ও অভিযানের আবেগঘানের কোনো কিছুই কমতি ছিল না। সে সাম্রাজ্যে 3 জন পুত্র ছিল, তা হলো মাহি, আজমির, হাসান। দুজন ছিল সুদর্শন যুবক, আর আমি ছিলাম অবহেলিত, কারণ আমি বাবার পছন্দের হতে পারিনি। দেখতে কালো, খাটো এবং মূর্খ। আমার মনে পড়ে বাবা আমাকে বলতো, তুই তো দেখতে আমাদের মতো না,
সত্যি কি আমাদের ছেলে? দুই ভাই ছিল নারীদের স্বপ্নের পুরুষ। সব সময় নারীরা ওদের পিছনে ঘুরঘুর করত। একদিন আমি তাদের সাথে যাই। একজন মেয়ে বলল, এই অন্ধকারকে কোথা থেকে নিয়ে এসেছো? এই অপমান আমি মানতে পারছিলাম না। মনে জেদ চেপে বসে, অনেক টাকা জমাতে হবে। এই সৌন্দর্য দিয়ে নারীদের আকৃষ্ট করতে পারবো না, তবে টাকা দিয়ে পারবো, কেননা টাকার কাছে সবাই বিক্রি হয়ে যায়। টাকার নেশায় পড়ে সবাই। টাকার নেশায় পড়ে যাই খারাপ চক্রের সাথে। টাকা আর নারী আমার নেশা হয়ে যায়। নিত্যদিন জামা পাল্টানোর মতোই নারী পাল্টানোই, কিন্তু ভালোবাসার ছোঁয়া পাইনি। শত নারী এলো গেলেও কেউ আমাকে ভালোবাসতে পারেনি। সবাই আমার টাকাকেই ভালোবেসেছিল। একদিন রাতে স্বপ্নে আসে নীল বেনারসি পরা এক মায়াবতী রানী। মায়াবী তার চোখে চাউনি, হাত বাড়িয়ে দিল আমার দিকে। হাত ধরে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে গেল। সেদিন থেকে সেই মেয়েটির অপেক্ষায় কত খুঁজেছি তার সে মায়াবিনী মুখটা। আমার সাথে সাথে পাপের রাজ্যে চলে গেল। আজমির আর মাহি শুধু আমাদেরকে বাঁচাতে বাঁচাতে ক্লান্ত। আজমির ছিল অন্যরকম। মানুষকে হত্যা করতে সে ভয় পেত না, তার নেশা ছিল। শুনলাম আজমিরকে আদেশ দিয়েছে কাউকে হত্যা করতে। আমি ছুটে গেলাম তাকে থামাতে, কিন্তু পারিনি। যাবার আগে সব শেষ হয়ে গিয়েছিল। একে একে 3টি প্রাণ শেষ হয়ে গিয়েছিল। আজমির এগিয়ে যায় এক মেয়ের দিকে। আমি তাকে আটকাই। এটি ভয়ে ভয়ে তাকালো আমার দিকে। আমি তার চোখের দিকে তাকালাম। এ তো সেই আমার স্বপ্নের মায়াবিনী রাজকন্যা, যাকে আমি অনেক খুঁজেছি। সেদিন আমার জীবন উল্টাপাল্টা হয়ে গেল। ভালোবাসা অনুভব করলাম, আটকে গেলাম সেই মায়াবিনীর চোখে। সেদিন ছেড়ে দিলাম সব পাপের রাজত্ব, নতুন করে বাঁচতে শিখলাম। ছেড়ে দিলাম নারীদের সঙ্গ, রাজকন্যাকে নিয়ে স্বপ্নে ডুবে গেলাম। সব সময় মনের মধ্যে একটা ভয় ছিল, রাজকন্যা কি আমাকে ভালোবাসবে? রাজকন্যার কাছাকাছি গেলাম, বন্ধুত্ব হলো। আমি তাকে আরও গভীরভাবে উপলব্ধি করতে পারলাম। ভালোবাসা গভীর হলো। ধীরে রাজকন্যা আমাকে ভালোবাসতে শুরু করলো। আমি ভয় পাচ্ছিলাম, যদি অতীত জেনে যায় তখন কি আমাকে ভালোবাসবে? রাজকন্যাকে ছাড়া বাঁচতে পারবো না। অন্যদিকে ভয়ঙ্কর অতীত সবসময় অনুশোচনায় ভোগে। রাজকন্যার বাবা ও ভাইদের হত্যাকারী আমি। নিজের হাতে হত্যা না করলেও আমি পাপী, কারণ সব কিছু জেনেও চুপ ছিলাম। সেই রাজকন্যাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় তাকে নিয়ে পালিয়ে আসি একসাথে ভালোবাসার সাম্রাজ্য গড়ে তুলতে। সেটা স্বপ্নে থেকে গেল, ঘর বাঁধা হলো না। আমার মায়াবিনী প্রিয়া, কিছুক্ষণ পূর্বে যখন তোমার হাতে চিঠিটা পৌঁছালো তখন আমি বুঝে গিয়েছিলাম আজ আমার শেষ দিন। শরবতের গ্লাসে যখন তোমার নরম হাতে বিষ মিশিয়েছিলে তখন আমি জানালা দিয়ে দেখেছি। আমি ভেবেছিলাম আমার মায়াবিনী রাজকন্যা আমাকে সঠিক মৃত্যু দেবে। আমার বুকে বা পাশে যেখানে তার জন্য ভালোবাসা রয়েছে সেই মাঝখানে আঘাত অর্জিত করে দেবে, আমাকে নিষ্ঠুর মৃত্যু দিবে। কিন্তু দেওনি, কারণ তুমি আমাকে ভালোবাসো। তাই তো তোমার নরম হাতে অমৃত শরবত আমাকে তৃপ্তিদায়ক মৃত্যু দিয়েছে। রাজকন্যার সেই মায়াবিনী চোখে তাকিয়ে আমি হাসতে হাসতে জীবন দিতে পেরেছি। আমার মায়াবিনী প্রিয়া, নিজের খেয়াল রেখো। তোমার কাছে আমার শেষ অনুরোধ, আমার কবরটা যেন তোমার বাবা ও ভাইদের পাশে হয়, কারণ প্রতি জুম্মাবার তুমি জিয়ারতে যাও। জানি ভালোবাসার চোখে আমাকে আর দেখবে না, অন্তত ঘৃণা চোখে আমার কবরে একবার তাকিও। তোমার ওই মায়াবী চোখ দুটি আমাকে দেখতে দিও। তোমার ছোঁয়া পাওয়ার জন্য তুমি যে পথ হাঁটতে সেই পথে ধুলাবালি হয়ে যেতাম। যদি হৃৎপিণ্ড ছিঁড়ে দেখাতে পারতাম, সবখানে শুধু তুমি রয়েছো। তোমাকে ভালোবাসি, ভালোবাসি, শুধু ভালোবাসি। ইতি তোমার ব্যর্থ প্রেমিক হাসান।